আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন প্রকারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পার্ট বাই পার্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কেরিয়ার গড়ারও সুযোগ রয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় মূলত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, চ্যানেল বা মিডিয়াতে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কিংবা ব্র্যান্ডকে প্রমোট করা। এর মাধ্যমে সহজেই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, লিড জেনারেট করা যায় এবং ফাইনালি তাদেরকে কাস্টমারে কনভার্ট করা যায়। কাস্টমারের কথা যেহেতু উঠেই এসেছে, তবে মার্কেটিংয়ের বেসিক নলেজটা নিয়ে তবেই না হয় আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আগাই। মার্কেটিং যদি কলা এবং বিজ্ঞান দুইটাই হয়, ডিজিটাল মার্কেটিং তবে কলা, বিজ্ঞান এবং অঙ্ক। ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা শুরু হওয়ার পর থেকে মার্কেটিংয়ের নাম হয়ে গিয়েছে ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আপনার পণ্য মানুষের কাছে তুলে ধরার মূলত তিনটা মেথড রয়েছে। এর মধ্যে একটা হলো এটিএল, টেলিভিশন বা নিউজ পেপার ইত্যাদিতে আমরা যেটা প্রকাশ করি বা তুলে ধরি বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, সেটারে বলা হয় এটিএল। কিন্তু একবার ভাবুন তো, যদি আপনার প্রোডাক্ট হয় নেল পালিশ, নিশ্চয়তা দিতে পারবেন যে আপনি শুধু মেয়েদেরকেই আপনার বিজ্ঞাপন দেখাতে পারবেন? না। আবার ধরেন আপনি চলে গেলেন বিটিএল বা ডিস্ট্রিবিউশন অফ ফ্লায়ার্স, ব্রোশিয়ার্স, টেলিমার্কেটিং ইটিসি মেথডে। বিটিএল মেথডে আপনি নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন ঠিকই, তবে একটা নির্দিষ্ট এলাকার বা শহরের সবার কাছে পারবেন না। একটু টেবিলের এই পাশ থেকে ডিজিটাল মার্কেটিংয়ে কি হয় দেখি। এখানে আপনি নেল পালিশের অ্যাড শুধু মেয়েদেরকেই দেখাতে পারবেন, যদি না কোনো ছেলে মেয়ে আইডির নামে ফেক প্রোফাইল খুলে বসে থাকে। এনিওয়ে, জোকস অফ এ পার্ট। আবারও আপনি ডিজিটাল ফ্লায়ার্স কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারেন বাংলাদেশ, এমনকি পৃথিবীর যে কোনো জায়গাকে টার্গেট করে। সো যে কোথাও চলে যাওয়ার কোনো সম্ভাবনা বা বাধা আপনার কাছে থাকছে না। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? উত্তরটা হলো ডেটা অ্যানালাইসিস করে। এখন আপনি বলতে পারেন, আরে ভাই, এতদিন তো জানতাম ফেসবুকে একটা পোস্ট করে সেটার নিচে থাকা বুস্ট অপশন ক্লিক করাটাই ডিজিটাল মার্কেটিং। এটাই যদি আপনি জেনে থাকেন এতদিন, তবে আজ নতুন করে জানুন, বুস্টিংয়ের খেলা যেখানে শেষ হয়, একজন ডিজিটাল মার্কেটারের খেলা সেখান থেকেই শুরু হয়। আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চাইলে আপনাকে আগে হতে হবে একজন ভালো ডেটা অ্যানালিস্ট। আমরা আজ থেকে শেখা শুরু করলাম। সো ভবিষ্যতে ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন কে কে? পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা শুরু করার আগে চলুন যাদের কাছে ডিজিটাল মার্কেটিং করব তাদেরকে বুঝি। অনেকে মনে করেন মার্কেটিং আর সেলস সেম। আবার অনেকেই মার্কেটিং, সেলস এবং ব্র্যান্ডিং নিয়ে একটা কনফিউশন ফেস করে। মার্কেটিং বিষয়টা কি? মার্কেটিং মানে হলো শেয়ার অফ ওয়ালেট। কি একটু কনফিউজড? শেয়ার অফ ওয়ালেট মানে হলো যখন একজন কাস্টমার একটা অনলাইন বা অফলাইন শপে কোনো কিছু কেনাকাটা করার জন্য যায়, তখন একজন মার্কেটার হিসেবে আপনার দায়িত্ব হলো ওই কাস্টমার যেন তার পকেট বা ওয়ালেটের সমস্ত টাকা দিয়ে শুধু আপনার ব্র্যান্ডের প্রোডাক্টই কিনে। তার ওয়ালেটের টাকা দিয়ে আমার ব্র্যান্ডের প্রোডাক্ট যেন সে কিনেই, এটা নিশ্চিত করতে দরকারি ডিমান্ড জেনারেশন থেকে শুরু করে মার্কেটিংয়ের 4P মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন নিশ্চিত করা আমার কাজ। এ গেল মার্কেটিং। এবার আসেন খুব অল্প কথায় আমরা ব্র্যান্ডিং নিয়ে একটা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব মার্কেটিংয়ের সাথে ব্র্যান্ডিং এর সম্পর্ক বা পার্থক্যগুলো কী কী। ব্র্যান্ডিং নিয়ে আলাপ করতে গেলে শুরুতেই আসে ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি হলো একটি কোম্পানির দৃশ্যমান এবং অদৃশ্য দিকগুলির সমন্বয়, যা কাস্টমারের কাছে কোম্পানিটিকে ইউনিক করে তোলে। এটি লোগো কিংবা রং, টাইপোগ্রাফি, ওয়েবসাইট, বিজ্ঞাপন, কাস্টমার সার্ভিস এবং আরও অনেক কিছুর সাথে রিলেটেড। এরপরে আসে ব্র্যান্ড পজিশনিং। ব্র্যান্ড পজিশনিং মানে হলো আপনার ব্র্যান্ডকে দেখে বা শুনে একজন কাস্টমারের মনে কেমন অনুভূতি হয় সেটাই। ধরেন বিকাশ নামটা শুনলেই একটা ডিসেন্ট কোম্পানির কথা মাথায় আসে, আর নগদ নামটা শুনলেই একটা রাফ অ্যান্ড টাফ কোম্পানির কথা মাথায় ঘুরে। এর কারণ হচ্ছে নগদ এবং বিকাশ দুইজনকে ভিন্ন ভিন্নভাবে পজিশনিং করেছে। আর এর থেকেই কিন্তু তৈরি হয় একজন মানুষের
মনে একটা ব্র্যান্ডের প্রতি ব্র্যান্ড ইমেজ। বড় বড় অডিয়েন্সকে ছোট ছোট টুকরো করাকেই বলে মার্কেট সেগমেন্টেশন। শুধু মার্কেটিং করার সময়ই যে সেগমেন্টেশন করা হয় ব্যাপারটা তা নয়। যে কোনো বিজনেসের শুরুতেও আপনাকে সেগমেন্টেশন করেই তবে নামতে হবে, না হলে লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনাই বেশি। নিশ্চিত হয়ে নিয়ে তবেই শুরু করতে হবে মার্কেটিং। ধরুন বিজনেস স্টোরি নামে আমার একটা কমিউনিটি আছে। এই গ্রুপটা খোলার আগেই আমি ভেবেছিলাম আমি কি করব এখানে এবং কারা আমার অডিয়েন্স হবে। আমি শুরু থেকে জানতাম এখানে কাদের নিয়ে আগাবো। এক কথায় যারা ছেলে বা মেয়ে বিজনেস রিলেটেড কন্টেন্ট পড়তে পছন্দ করে এবং যারা নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে ও জব বা বিজনেসে আছে। তাই আমি সব সময় এমন কিছুই করার চেষ্টা করি যেটা সেগমেন্টেশন বা আমার সিলেক্টেড করা সেগমেন্টেড অডিয়েন্সের কাজে আসবে। এখন আমি যদি কাল থেকে কবিতা লেখা শুরু করি আপনাদের সেটা আর পছন্দ হবে না। ধরুন আমি একটি গ্রুপে গিয়ে বিজনেস স্টোরি এর প্রমোশন করব, তবে আমাকে কোন ধরনের গ্রুপে যেতে হবে? অবশ্যই আমার সিলেক্টেড সেগমেন্ট যেই গ্রুপের অ্যাক্টিভ থাকে। ধরুন আমি $100 খরচ করে বিজনেস স্টোরি গ্রুপের অ্যাড কোনো টিকটক গ্রুপে দিলাম, হবে কিছু? হ্যাঁ অবশ্যই হবে, আমার লস হবে। সো মার্কেটিং শুরুর আগেই ঠিক করুন কাদের বা কাকে উদ্দেশ্য করে প্রোডাক্ট বানিয়েছেন বা বানাবেন। মার্কেট সেগমেন্ট মূলত 4টে পয়েন্টকে কেন্দ্র করে হয়ে থাকে, যেমন জিওগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স, সাইকোলজিগ্রাফিক্স এবং বিহেভিয়ারিয়াল। জিওগ্রাফিক্সের মধ্যে থাকে কান্ট্রি, সিটি, ডেন্সিটি, ল্যাঙ্গুয়েজ, ক্লাইমেট, এরিয়া এবং পপুলেশন। ডেমোগ্রাফিক্সের মধ্যে থাকে এজ, জেন্ডার, ইনকাম, এডুকেশন, সোশ্যাল স্ট্যাটাস, ফ্যামিলি, লাইফ স্টেজ এবং অকুপেশন। সাইকোগ্রাফিক্সের মধ্যে থাকে লাইফস্টাইল, এআইও অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট, অপিনিয়ন, কনসার্ন, পার্সোনালিটি, ভ্যালুজ এবং অ্যাটিটিউডস। বিহেভিয়ারালের মধ্যে থাকে বেনিফিটস, শর্ট, পারচেজ, ইউজেস, ইন্টেন্ট, অকুপেশন, বায়ার স্টেজ, ইউজার স্ট্যাটাস, লাইফ সাইকেল স্টেজ এবং এনগেজমেন্ট। এবার চলুন আমরা একটু বিস্তারিত জানি। জিওগ্রাফিক্যাল সেগমেন্ট কোনটা? জিওগ্রাফিক্যাল সেগমেন্টেশন হলো অডিয়েন্স কোন এলাকায় বাস করে, লাইক সিটি, কান্ট্রি, রিজন ইত্যাদি ধরে ধরে আলাদা আলাদাভাবে মার্কেটিং প্ল্যান করা যায়। উদাহরণস্বরূপ বলতে পারি চট্টগ্রামের মানুষের বিজ্ঞাপনে চাটগাইয়া ভাষা আর সিলেটের মানুষের জন্য সিলেটের ভাষা। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন কোনটা? এজ, রেজ, রিলিজিয়ন, জেন্ডার ইত্যাদির উপরে ডিপেন্ড করে এই সেগমেন্টেশন হয়ে থাকে। যদি রেজর্টের বিজনেস শুরু করি তবে তা মেয়েদের রেজর্ট নাকি ছেলেদের? মেয়েদের হলে আমার মার্কেটিংয়ের ভাষা রং হবে একরকম, আর ছেলেদের হলে আমার মার্কেটিংয়ের ভাষা হবে অন্যরকম। বিহেভিয়ারাল সেগমেন্টেশন কোনগুলো? এইখানে মানুষের বিহেভিয়ার প্যাটার্নের উপর বেস করে আলাদা আলাদা গ্রুপ অফ কমিউনিটি বেছে নেওয়া হয়। যেমন আমার বাবা বাজারে গিয়েছেন মানে আপনাকে ধরে রাখতে হবে, উনি তেল আনবেন তো রূপচাঁদাই আনবেন, এটাই আমার বাবার বিহেভিয়ার। সাইকোগ্রাফিক সেগমেন্টেশন কোনটা? এখানে অডিয়েন্সের পার্সোনালিটি ট্রেটকে বেস করে সেগমেন্ট করা হয়, যেমন অ্যাটিটিউড, ইন্টারেস্ট, লাইফস্টাইল ইটিসি। চলুন এবার আমরা কাস্টমার এবং কনজিউমার সম্পর্কে জেনে আসি। ধরুন আপনার বাসায় একটি বাবু আছে, যদি আপনি প্রায় তার জন্য কিছু না কিছু খেলনা বা চকলেট নিয়ে যান, সেক্ষেত্রে চকলেটটা কিনেছেন আপনি কিন্তু ভোগ করেছে কে? বাসার বাবু। তাহলে আপনি হচ্ছে ক্রেতা আর আপনার বাবুকে আপনার বাবু হচ্ছে ভোক্তা। আর কাস্টমার মানে হলো ক্রেতা এবং কনজিউমার মানে হলো ভোক্তা। যিনি কিনেন তিনি কাস্টমার আর যিনি ফাইনালি ভোগ করেন তিনি হলো কনজিউমার। কাস্টমার এবং কনজিউমার ছাড়াও আরও একটা ঘটনা ঘটে মার্কেটে, কিন্তু সেটা নিয়ে খুব একটা কথা হয় না বিভিন্ন ক্লাসরুমে। বই থেকে আমরা শুধুই শিখেছি স্যাটিসফাই দ্য কাস্টমার, কিন্তু মার্কেটিংয়ে এটা সব সময় প্রযোজ্য নয়। কাস্টমার এবং কনজিউমার ছাড়াও গুরুত্বপূর্ণ আরও একজন মার্কেটে অবস্থান করেন, আর তিনি হলেন ইনফ্লুয়েন্সার। একদম সহজ সরল পানির মতো উদাহরণ দেই একটা। আপনি আপনার বাসার বাবুটাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে, বাবুর ভীষণ জ্বর,
ডাক্তার সব দেখে শুনে বললেন এই ঔষধগুলো খাওয়াবেন। ঔষধের প্রেসক্রিপশনে দেখলেন ডাক্তার নাপা না দিয়ে প্যারাসিটামল দিয়েছেন। যদিও আমরা জানি নাপা তুলনামূলকভাবে প্যারাসিটামল থেকে ভালো, তারপরেও আমরা কিন্তু প্যারাসিটামলই কিনবো। কারণ আর কিছুই না, ডাক্তার সাহেব আপনাকে ইনফ্লুয়েন্স করেছেন। সো মার্কেটিংয়ে কাজ করতে গেলে আপনাকে যেমন কাস্টমার এবং কনজিউমারকে সন্তুষ্ট রাখতে হবে, ঠিক একইভাবে ইনফ্লুয়েন্সারকেও সন্তুষ্ট রাখতে হবে। আমি পেইন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমার ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্সার হচ্ছে পেইন্টার। কোনো বাড়িতে রং লাগানোর আগে বাড়ির মালিক সবার আগে জিজ্ঞেস করে, আচ্ছা মালিক বলো তো কোন কোম্পানির পেইন্ট লাগানো সবচেয়ে ভালো হবে। মালিক কিন্তু হাসতে হাসতে সেই কোম্পানির নামই বলে যেই কোম্পানি তার মালিকের। পাশাপাশি মালিকের সন্তুষ্টির কথাও সে চিন্তা করে।